আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস ও পুলিশ। বারবার আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টে মামলা ফেরালো না সুপ্রিম কোর্ট। পুলিশের দায়ের করা 4টি এফআইআর এর ওপরে স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। যে দুই জায়গায় ইডি তল্লাশি চালিয়েছিল সেখানে ও পার্শ্ববর্তী এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সব পক্ষকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলল তারা। হাইকোর্টে হট্টগোল নিয়েও কড়া অবস্থান নিল সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি। গতকাল সুপ্রিম কোর্টে শুনানির সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী কপিল সিব্বল বলেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের সেখানে যাওয়ার অধিকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ল্যাপটপ এবং আইফোন 17 প্রো নিয়ে গেছেন, এটুকুই, এর বেশি কিছু নয়। বিচারপতিরা বলেন, প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। আর গতকাল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইডির কাছে তথ্য ছিল, ঘটনাস্থলে প্রমাণ ও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। তারা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়ে সেখানে যায়। মুখ্যমন্ত্রী ডিজি এবং ডিসি কে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তারা সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যান যা চুরির মতো অপরাধের শামিল। তিনি একজন ইডি অফিসারের মোবাইল ফোন সহ সবকিছু নিয়ে যান। রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী কি এটা করতে পারেন? একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক, কর্মকর্তাদের সাসপেন্ড করা হোক। ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী চুরি করেছেন, তাই সিবিআই তদন্ত জরুরি। অর্থাৎ গত 8ই জানুয়ারি ইডি তল্লাশি নিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি, তা নিয়ে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ এবং পর্যবেক্ষণ, এবং তা নিয়েও জমে উঠেছে রাজনৈতিক চর্চা। মমতা ব্যানার্জি যা যা অ্যালিগেশন লাগিয়েছিলেন ইডির ওপরে, সেগুলো সমস্ত খারিজ হয়ে গেছে। এই গালে আর ওই গালে 2 থাপ্পড় পেয়েছেন। কেন্দ্রীয় বাহিনী কাউকে ধরতে আসছে বা খোঁজ দিতে আসছে, রাজ্যের পুলিশ তার উপর ঝাঁপিয়ে পড়ছে, নেতৃত্বে মুখ্যমন্ত্রী। তাহলে এটা ক্যাওসের দিকে যাচ্ছে না? হাইকোর্টের শুনানিটা হবে না। এখন বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা তো নেই। সুপ্রিম কোর্ট ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বিশ্বাস করি এটা সংস্থার কাজকর্মে হস্তক্ষেপের একটি গুরুতর বিষয়। সমস্ত সংস্থা যাতে স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে তা নিশ্চিত করার জন্য এই শুনানি প্রয়োজনীয়। সুপ্রিম কোর্টে ইডির মামলায় এমনই মন্তব্য করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চ। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতেই হবে। যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে যায়, তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না। সেটা যেমন ঠিক, তেমনি কেন্দ্রীয় সংস্থা যদি সঠিকভাবে কাজ করে তাহলে রাজনৈতিক দল যুক্ত আছে বলে তারা তদন্ত করতে পারবেন না, তেমনটাও নয়। গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে বিচারপতিরা আরও বলেন, আমাদের মতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিষয়টি পরীক্ষা করা প্রয়োজন, যাতে অপরাধীরা কোনো নির্দিষ্ট রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার আড়ালে সুরক্ষা পেতে না পারে। আমাদের মতে এর সাথে বৃহত্তর প্রশ্ন জড়িত এবং উত্থাপিত হয়েছে, যা অমীমাংসিত থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে, এবং যেহেতু বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দল ক্ষমতায় রয়েছে, তাই এক বা একাধিক রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। এটাও ঠিক যে কোনো কেন্দ্রীয় সংস্থার কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা নেই, কিন্তু একই সাথে যদিও কেন্দ্রীয় সংস্থাগুলি কোনো গুরুতর অপরাধ তদন্তের জন্য সৎ উদ্দেশ্যে কাজ করে, তাহলে প্রশ্ন ওঠে যে দলীয় কার্যকলাপের আড়ালে সংস্থাগুলোকে তাদের ক্ষমতা প্রয়োগ থেকে বিরত রাখা যায় কিনা। আর কেন্দ্রীয় সংস্থার তদন্তের রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার পর রাজনৈতিক তরজাও তুঙ্গে। দেখুন, দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তথ্য ভান্ডার আর আগলে রাখতে, সেগুলোকে রক্ষা করতে, বিজেপির হাতে যেন না যায়, রক্ষা করতে প্রতিবাদ করেছেন। এই বিষয়টায় চাপে পড়ে ইডি বিষয়টিকে ঘোরানোর জন্য বিকৃত কিছু অভিযোগ দিয়ে
তারা আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করছে। ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, যেহেতু ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। মনে করুন ইডি সিবিআই আমাদের কারোরই পছন্দ না, কিন্তু তার মানে এটা না যে যে রাজ্যে তারা গেল বা যাবে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাদেরকে বাধা দেবে, তাদেরকে মিথ্যা কেসে অভিযুক্ত করবে, তাদেরকে ধরবে। গতকাল সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা টেনে আনেন 2019 সালে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই অভিযান এবং তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা বসার প্রসঙ্গ। তিনি বলেন, এর আগেও সিবিআই অফিসারদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ আধিকারিকরা রাজনৈতিক নেতাদের সঙ্গে ধর্ণায় বসেছেন, এই তো অবস্থা। আর গতকাল এই প্রসঙ্গে ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে আইনজীবী ফিরদৌস শামীমের প্রশ্ন, বলা হচ্ছে মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, তাই তার সঙ্গে ডিজিপি ছিলেন। যারা যারা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান তাদের সবার সঙ্গে ডিজিপি থাকেন তো? জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া ব্যক্তি যদি কোনো অপরাধ করতে যান সেক্ষেত্রেও কি ডিজিপি তার সঙ্গ দেবেন? শুনুন। তো 36 ঘন্টায় কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসে যা যা দাবি ছিল এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং তৃণমূলের চেয়ারপারসনের যা যা দাবি ছিল কোনোটাই কোনো কোর্টে মান্যতা পেল না, অন্তত এখনো। সুতরাং বলাই যায় হাইকোর্টে কোয়ার্টার ফাইনাল আর সুপ্রিম কোর্টের সেমিফাইনালে কিছুটা অন্তত এগিয়ে রইল ইডি। আমি জানি না ফিরদৌস শামীম আইনজীবী আমার সঙ্গে একমত হবে কিনা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, তাই ডিজি পুলিশ সেখানে উপস্থিত ছিল। আচ্ছা, প্রতিটি জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া ব্যক্তিদের কাছে ডিজিপি থাকেন তো? আমার রাজ্যের বিরোধী দলনেতা, আমি যদি ভুল না করি, সম্ভবত একই ক্যাটাগরির নিরাপত্তা পান, সেখানে উপস্থিত থাকেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আচ্ছা আপনি একজন জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া ব্যক্তি, তিনি যদি দুষ্কর্ম করেন, তিনি খুন করতে যান, তিনি যদি চুরি করতে যান, তিনি যদি রেপ করতে যান, তাহলে সেক্ষেত্রেও একজন ডিজিপি তিনি কি সঙ্গ দেবেন? বলবেন না না, উনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, তাই উনি খুন করতে পারেন, তাই উনি রেপ করতে পারেন, তাই উনি চুরি করতে পারেন? না, পারেন না। আপনার উচিত ছিল সেদিন এই দুষ্কর্ম হওয়া থেকে আপনাকে প্রতিহত করা, যে ওখানে উপস্থিত সমস্ত পুলিশ আধিকারিক থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা তাদের ডিউটি করতে ফেল করেছেন, এবং শুধু তাই না, এই দুষ্কর্মের সহযোগিতা করেছেন। সেই কারণে অ্যাবেটার হিসাবে তাদেরও কিন্তু একই শাস্তি পাওয়া উচিত। এবং শুধু তাই না, যেহেতু তারা সার্ভিস করেন, সেহেতু সার্ভিস রুল অনুযায়ী তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তাদের সার্ভিস টার্মিনেট করা উচিত। ওই সাসপেনশনের এই নাটক মঞ্চস্থ করে যে সাসপেনশন নাইদার রেস্ট কিংবা নরে পানিশমেন্ট, এরকম একটি সিচুয়েশন তৈরি করে শুধুমাত্র জনগণকে বোকা বানানোর এই পদক্ষেপ নেওয়া কোনো মানে হয় না। এইভাবে একটা সেফ প্যাসেজ দিয়ে তাকে রিটায়ার্ড করে যাওয়ার পরে তার সমস্ত বেনিফিট নিয়ে তিনি রিটায়ার্ড করে যাবেন, এরকম একটি দুষ্কর্ম করার পরেও সেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।